প্রিয় নবম দশম এসএসসি শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সালামের উত্তর দেওয়া অজীব, অবশ্যই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে 90টা নিয়ে নাও। আমি তোমাদের হোসেন ভাই নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে তোমাদের দেখো গণিত বইয়ের তোমাদের এসএসসি গণিত বইয়ের প্রথম অধ্যায়ের টাইপ 9 নিয়ে আলোচনা করব। আজকে আমরা টাইপ 9 আছে হচ্ছে মূলদ ও অমূলদ সংখ্যা নির্ণয় করো। আমি তোমাকে এভাবেই তোমাদের টাইপ আকারে পুরো অধ্যায়টা শেষ করে দেবো এবং এভাবেই এই অধ্যায় শেষ করার পরে পুরো বই একেবারে শেষ করে ফেলে দেবো। কয়েকটা নিয়ম অথবা অর্থাৎ কয়েকটা টাইপে তোমাদের পুরো বই একেবারে পানি পানি করে ফেলে দেবো। তোমরা শুধু আমার পাশেই থাকবা। দেখো এই ভিডিওটা দেখলে তোমাদের টাইপ 9 একেবারে কমপ্লিট হয়ে যাবে। টাইপ 9 নিয়ে আর কোনো কোশ্চেন থাকবে না, একেবারে শিখে যাবা। তো বেশি কথা না বলে শুরু করি। দেখো যদি তুমি প্রথম থেকে ক্লাসটি না দেখে থাকো তাহলে প্রথম ক্লাসটি বেসিক নিয়ে আলোচনা করছি, বাস্তব সংখ্যা, সেটা ক্লাসটি দেখে আসো এবং 1 থেকে 8 পর্যন্ত টাইপ নিয়ে আলোচনা করছি, সেই ক্লাসগুলো দেখে এই ক্লাসটিতে আসো, তাহলে ভালোভাবে বুঝবা। আর যদি দেখে থেকে আসো তাহলে এই ক্লাসটি দেখো। তো বেশি কথা না বলে শুরু করে। দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। এবং যারা অবশ্যই লাইক করছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকে ক্লাসটি শুরু করি। দেখো আজকে আমরা বাস্তব সংখ্যার মূলদ ও অমূলদ সংখ্যা নিয়ে আলোচনা করব। নিয়ম নম্বর হচ্ছে 9। দেখো এভাবে তোমাদের পুরো গণিত বই একেবারে শেষ করে ফেলতে হবে। দেখো আমরা প্রথমে দেখবো হচ্ছে বাস্তব সংখ্যা দুই প্রকার, একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে অমূলদ। একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে অমূলদ। আমরা এগুলো সংখ্যাকে আমাদের মূলদ না অমূলদ আমাদের দেখতে বলছে। তো আমরা মূলদ আর অমূলদ কীভাবে চিনবো, আগে আমরা এটা জানি। দেখো আমরা যদি অমূলদ সংখ্যা জানি তাহলে অমূলদ যেটা সেটা জানলেই বাকিগুলো সব হচ্ছে মূলদ, সেটা আমরা জানতে পারবো। তাহলে অমূলদ সংখ্যা কি? দেখো অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশ, অর্থাৎ অনাবৃত মানে কি, যেটার উপর পূর্ণবর্গ থাকবে না। আবৃত মানে কি, যেটার উপর পূর্ণবর্গ থাকবে। তোমরা আগেকার ক্লাস দেখলে বুঝতে পারবা যে আবৃত এবং অনাবৃত কি। তো দেখো অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশ, অর্থাৎ এটা চলতেই থাকবে অসীম পর্যন্ত। ধরো এখানে কোনো একটা সংখ্যা দিলাম, ধরো এখানে আছে 2.2349181914, অর্থাৎ চলতে আছে অসীম পর্যন্ত, এটার কোনো শেষ নেই। তাহলে এটা কি? অমূলদ সংখ্যা। তারপরে দেখো এটা দেখো 9.2878679112 চলতেই আছে, আরও দেখো ডট 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 আরও চলতেই আছে, এটার কোনো শেষ নেই। তার মানে এটা কি? অমূলদ সংখ্যা। তাহলে আমরা কিভাবে বুঝলাম যে অসীম অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশ হচ্ছে অমূলদ সংখ্যা? তারপরে দেখো কোনো যদি পূর্ণবর্গ সংখ্যা ছাড়া, অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যাগুলো দেখো, ধরো এখানে হচ্ছে পূর্ণবর্গ কাকে বলে? 1 স্কোয়ার, যেখানে 1 স্কোয়ার ইকাল টু 1, 2 স্কোয়ার ইকাল টু 4, তারপরে 3 স্কোয়ার ইকাল টু 9, এগুলো ছাড়া যেগুলো সংখ্যা থাকবে রুটের ভিতর সেগুলোই হচ্ছে অমূলদ সংখ্যা। দেখো 9কে যদি স্কোয়ার করি, 9কে যদি আমরা রুটের ভিতরে ফেলাই তাহলে এর মান পাই হচ্ছে 3 পাই, এর মান আমরা পাই হচ্ছে 3। কিন্তু যখন আমরা 11কে রুটের ভিতরে ফেলাবো তখন কি কোনো মান পাবো না। অর্থাৎ এটাকে রুট যদি 11কে করি আমরা, দেখো আমরা যদি ক্যালকুলেটারে রুট 11কে করি তাহলে কত আসে? দেখো রুট রুট 11 করি যদি, এখন দেখো আমরা যদি রুট 11 করি, রুট রুট 11 রুট 11 এর মান আসে দেখো কত, দেখো তোমার ফোনে দেখতে পারবা। দেখো দেখা যাচ্ছে কি, দেখো রুট 11 এর মান আসে হচ্ছে 3.3166247। আসলে মানে অসীম পর্যন্ত চলতে আছে, এখন অসীম পর্যন্ত চলতে আছে, কোনো শেষ নেই। যেটা অসীম পর্যন্ত চলতে থাকবে সেটা কি? অমূলদ সংখ্যা, মনে রাখছো। আর বাকি সবগুলোই হচ্ছে মূলদ সংখ্যা। যদি তুমি একটা পারো তাহলে তুমি মূলদ সংখ্যা পেয়ে যাবে। তাহলে অসীম পর্যন্ত যেটা চলতেই থাকবে সেটাই হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে যদি পূর্ণবর্গ সংখ্যা না থাকে রুটের ভিতরে সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। দেখো এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, 12। এটা যদি রুট করি, রুট 12কে যদি রুট করি, রুট 12 যদি করি তাহলে কত আসে? রুট 12 করি, তাও দেখো অসীম পর্যন্ত চলতে থাকবে। 3.4641101, আসলে ডট 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 আরও চলতেই আছে। তার মানে এটা কি? অমূলদ সংখ্যা। যদি আমরা এখন রুট 9 করি, দেখো রুট যদি 9 করি তাহলে কত আসে? রুট 9, এখানে দেখো রুট রুট যদি 9 করি তাহলে আসে হচ্ছে উত্তর আসে 3। দেখো এটা কি চলতে আছে? এটা কিন্তু চলতে নেই। তার মানে এটা হচ্ছে মূলদ সংখ্যা, অর্থাৎ যেটা চলতেই থাকবে অসীম পর্যন্ত সেটাই হচ্ছে অমূলদ সংখ্যা। মনে করো দেখো এখন 15কে যদি দিই, এটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা নয়। 15কে যদি আমরা রুট করি তাহলে এটা অসীম পর্যন্ত চলতেই থাকবে, তার মানে এটা হচ্ছে কি? অমূলদ সংখ্যা। আর বাকি সবগুলোই হচ্ছে মূলদ সংখ্যা। তোমরা কি বুঝলা? যেটা হচ্ছে দশমিকের পরে যেটা বারবার চলতেই থাকবে সেটা হচ্ছে অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশ চলতেই থাকবে, সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। আবার দেখো একটা একটা সংখ্যা আছে, এটা দেখো দেখো 9.24, এটাও কিন্তু চলতে আছে, কিন্তু এটার উপর আছে পৌনপুণিক আছে। পৌনপুণিক মানে কি জানো?
ওই সংখ্যায় বারবার রিপিট হবে ওই সংখ্যায়। তার মানে এটা কিন্তু দেখো আমরা যদি এখানে মিশাই দিই একটু, এখানে যদি একটু মিশাই দেই, ধরো এখানে আছে হচ্ছে 2.4, এখানে আছে 2. আচ্ছা দেখো আমরা এমনিতে একটা সংখ্যা দিলাম 2.42, এই দুইটার উপর পৌনঃপুনিক আছে, 4 এবং 2 এর উপর পৌনঃপুনিক আছে। তার মানে এটা কি 42 শুধু বারবারই আসবে, 42 শুধু বারবারই আসবে। তাহলে 2.42, আবার 42 আসবে, 42 আবার 42 আসবে। এই পৌনঃপুনিক মানে কি বারবার রিপিট হয়। তোমরা আগেকার ক্লাসগুলো দেখতে বুঝতে পারবা যে পৌনঃপুনিক কাকে বলে। দেখো 42 এর উপর পৌনঃপুনিক মানে কি 42 বারবার রিপিট হবে। তার মানে যেটা রিপিট হবে বারবার, যেটার উপর পৌনঃপুনিক থাকবে সেটা হচ্ছে কি মূলদ সংখ্যা। আর যেটা আলাদা আলাদা সংখ্যা থাকবে কিন্তু বারবার অসীম পর্যন্ত চলতে থাকবে সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। আর যেটা একই সংখ্যা যদি বারবার রিপিট হয় সেটা হচ্ছে মূলদ সংখ্যা, মনে রাখবা। তো চলো এখন আমরা দেখি। দেখো এটা হচ্ছে তাহলে মূলদ সংখ্যা, কারণ এখানে পৌনঃপুনিক আছে, পৌনঃপুনিক থাকলে এটা হচ্ছে মূলদ সংখ্যা। আর হচ্ছে এখন তো আমরা অমূলদ সংখ্যা নিয়ে আলোচনা করলাম, যেটা বারবার আসতেই থাকবে কিন্তু অসীম পর্যন্ত, যে কিন্তু সংখ্যাগুলো আলাদা। দেখো এখানে 2, 8, 7, 8, 4 এগুলো আলাদা। কিন্তু এখন আমরা মূলদ নিয়ে আলোচনা করি। দেখো বাকি সবগুলোই হচ্ছে মূলদ সংখ্যা, অর্থাৎ অমূলদ সংখ্যা তো আমরা চিনলাম, এখন বাকি সবগুলোই হচ্ছে মূলদ সংখ্যা। এখন p/q আকারে প্রকাশ করা যায়, মূলদ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, কিন্তু এই অমূলদ সংখ্যাকে আমাদের p/q আকারে প্রকাশ করা যায় না। দেখো এটাকে কি p/q আকারে প্রকাশ করা যাবে? এটা তো অনেক দূর। যদি আমরা এটা মূলদ সংখ্যা একটা p/q আকারে সাথে দিতে পারি, দেখো আমরা যদি এই যে 9/9.24 এটা হচ্ছে পৌনঃপুনিক আছে, এটাকে আমরা p/q আকারে সাজাতে পারি, অর্থাৎ ভগ্নাংশ আকারে। দেখো এই দশমিকের জন্য আমাদের পৌনঃপুনিকের জন্য দুইটা আমাদের 9 লিখতে হবে। উপরে আছে হচ্ছে 924 মাইনাস আমাদের কত দেওয়া হতে হবে 9 দিতে হবে। দেখো এটা আমাদের ভগ্নাংশে আমাদের রূপান্তর করলাম, অর্থাৎ p/q আকারে আমাদের রূপান্তর হয়ে গেল। তার মানে এটা হচ্ছে মূলদ সংখ্যা, অর্থাৎ যেগুলো আমাদের p/q আকারে সাজানো যাবে সেটা হচ্ছে মূলদ সংখ্যা। কিন্তু q এর মান কোনোদিন 0 হবে না, নিচে কখনো 0 হবে না। তারপরে দেখো এটা হচ্ছে রুট 9, যত পূর্ণবর্গ সংখ্যা আছে সেটা হচ্ছে মূলদ সংখ্যা। অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা কি, দেখো √9 করছি এখানে আসছে 3, √16 করছি এখানে আসছে হচ্ছে 4, মানে শেষ আছে, আর কোনো অসীম নাই, আর কোনো শেষ নেই। তার মানে তারপর দেখো 1/3 ইকুয়াল টু কত আসে, দেখো 1/3 ইকুয়াল টু করি আমরা, 1/3 ইকুয়াল টু এর মান আসে হচ্ছে 0.3333, অর্থাৎ 333 বারবারই আসবে, কারণ এটা তো পয়েন্ট পাল্টাতেছে না, শুধু 3 আসতেছে। তার মানে এতগুলো 3 লেখা আছে, আমরা একটার পর পৌনঃপুনিক দিলে বুঝতে পারি যে আরও 3 রয়েছে। তার মানে এটা কি মূলদ সংখ্যা, যেটা আমাদের সীমিত সেটা হচ্ছে মূলদ সংখ্যা। তার মানে কি বুঝছো তোমরা? তারপরে দেখো আমরা যদি আর দুই একটা দেখি, তাহলে দেখো রুট, এখানে আছে হচ্ছে রুট। দেখো আমরা যদি দেখাই রুট কত দেব, দেখো আমরা যদি এখানে দেই হচ্ছে রুট আছে হচ্ছে 2, এরপর আছে হচ্ছে 3, √2 এর পাশে হচ্ছে 3, এটার মান কি হবে? দেখো আমরা যদি তাহলে এটা যদি ভাঙি তাহলে কি আসবে, 2 এর উপর পাওয়ার আসবে হচ্ছে 1/3, দেখো 1/3 আসবে। তাহলে 1/3 এর মান কত, দেখো 2 এর পর যদি আমরা 1/3 দেই তাহলে কত আসবে, 1/3 দিলে এর মান আসবে হচ্ছে 1.2599, অর্থাৎ ডট ডট চলতেই থাকবে, এটার মান শুধু চলতেই থাকবে। তার মানে এটা কি অমূলদ সংখ্যা, যেটা চলতেই থাকবে সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। তারপরে আমরা যদি এখন দেখো 8 এর উপর কিউব দেই, √8 এরপর যদি কিউব দেই, তার মানে কি দেখো এখন আমরা যদি এটাকে ভাঙি তাহলে এখানে পাই, দেখো 8কে আমরা লিখতে পারি, দেখো 8কে আমরা লিখতে পারি হচ্ছে 2√3, দেখো 2 এর পর আমরা পাওয়ার দিতে পারি 3, এরপর আমরা পাওয়ার দিতে পারি 1/3। দেখো এখন আমাদের 3 কাটা যাবে, এখন 2কে 2 হবে, তার মানে 2 একটা কি মূলদ সংখ্যা। দেখো 2 একটা হলো মূলদ সংখ্যা, তার মানে এটা হচ্ছে মূলদ সংখ্যা। তারপরে দেখো আমরা তো মূলদ আর অমূলদ বুঝলাম, যেটা আমাদের অসীম পর্যন্ত চলতে থাকবে সেটা হচ্ছে অমূলদ, আর যেটা হচ্ছে অসীম পর্যন্ত চলবে না সীমিত সেটা হচ্ছে মূলদ সংখ্যা। তারপর এখন আমরা এগুলো আমরা চেক করি, দেখো ক নাম্বারটা আছে, আমরা এগুলো মিশাই দেব। দেখো এখানে আমরা অঙ্ক করি, এখানে আছে হচ্ছে ক নাম্বারটা হচ্ছে 0.4, এটাকে আমাদের দশমিকে ভগ্নাংশে আনা যাচ্ছে। দেখো ভগ্নাংশের p/q আকারে আনা যাচ্ছে, p/q আকারে আমরা পাবো। দেখো কিভাবে, এটাকে 4 এর জন্য আমরা নিচে লিখতে পারি 9 আর 4 - 0, অর্থাৎ p/q আকারে আনতে পারি। তাহলে এখানে উপরে থাকে হচ্ছে 4, নিচে হচ্ছে 9, যদি 4/9 করি দেখো কত আসে, আমরা যদি 4/9 করি 4/9 ইকুয়াল টু আসে হচ্ছে দেখো 0. দেখো দেখা যাচ্ছে কি 0.444 আসে, অর্থাৎ
শুধু 0.444444 শুধু ফোরই আসে, পুরো ফোরই আসে। তার মানে কি এতগুলো ফোর লাগাচ্ছে যদি আমরা একটার পৌনপুনিক দিই, অর্থাৎ পৌনপুনিক আলার সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা। মনে রাখবো পৌনপুনিক যেটার উপর দেখবা আন্দাজে দিয়ে আসবা মূলদ সংখ্যা। দেখো পৌনপুনিক ছাড়া সংখ্যা হচ্ছে অমূলদ সংখ্যা, আর পৌনপুনিক আলার সংখ্যা হচ্ছে কি মূলদ সংখ্যা। তার মানে এটা কি ক নাম্বার, এটা হচ্ছে মূলদ। তাহলে এখানে কি লিখবো, মূলদগুলো আমাদের টিক চিহ্ন দেই। দেখো এটা হচ্ছে মূলদ সংখ্যা, আর যেটা অমূলদ দেখবো সেটাতে আমরা ক্রস দেবো, এটা হচ্ছে মূলদ সংখ্যা। তারপর আমরা √9টা দেখি। দেখো √9 এখন তোমরা সবাই পাবা। দেখো রুট যদি 9 করি, √9 = কত, দেখো রুট যদি 9 করি তাহলে আসে হচ্ছে ক্যালকুলেটারে দেখবা √9 = 3। এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। দেখো আমরা পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো, দেখো আমরা 1² হচ্ছে 1, 2² 4, তারপর 3² হচ্ছে 9, তারপরে 4² হচ্ছে 16, তারপর 5² হচ্ছে 25, তারপরে 6² হচ্ছে 36, তারপরে 7² হচ্ছে 49, 8² হচ্ছে 64। এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এগুলো যদি রুটের ভিতর দেখো তাহলে বুঝবা কি মূলদ সংখ্যা। আর যদি এগুলো বাদে যদি কোনো স্বাভাবিক সংখ্যা রুটের ভিতর দেখো তাহলে সেটাই হচ্ছে কি অমূলদ সংখ্যা। দেখো এখন দেওয়া আছে √9, তাহলে এর মান পাবো হচ্ছে 3, শুধু 3 পাবো। এটা কি অসীম পর্যন্ত চলতে আসে না, তাহলে এটা কি হচ্ছে মূলদ সংখ্যা। তার মানে এটা হচ্ছে মূলদ সংখ্যা, এটা আমরা টিক চিহ্ন দিলাম। তারপরে দেখো তোমাকে যদি দেয় যে √2, এটা কি √2, এটা কি, এটা তো কিন্তু মূলদ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা নয়। তার মানে এটা কি, এটা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে এটা হচ্ছে অমূলদ সংখ্যা। আবার যদি দেয় √3, এটা তো দেখো এখানে কিন্তু √3 এখানে নাই, পূর্ণবর্গ সংখ্যা নেই। তার মানে √3 কি হবে অমূলদ সংখ্যা, মানে এটার মান শুধু চলতেই থাকবে। আবার যদি দেয় √6 দেই, তাহলে দেখো এখানে কিন্তু 6 নেই, পূর্ণবর্গ সংখ্যা। তারপরে √6 এর মান কত আসবে দেখি, আমরা একটা ক্যালকুলেশন করি। দেখো এখানে √6 যদি করি তাহলে আসে হচ্ছে 2.4948, অর্থাৎ দরটা চলতেই আছে। তার মানে এটা হচ্ছে অমূলদ সংখ্যা। আবার যদি তোমাকে দেয় হচ্ছে 64 দেয়, তাহলে এটা কত, দেখো 8 8 64। তোমরা কিন্তু এটা ভাঙতে পারতেছো 8, এর মান আসবে হচ্ছে 8। তার মানে কি এটা থেমসে, মানে অসীম পর্যন্ত চলতে নেই। তাহলে এটা কি মূলদ সংখ্যা। আশা করি বুঝছো। দেখো তারপরটা আমরা করি, তাহলে এটা পেলাম খ নাম্বার হচ্ছে মূলদ সংখ্যা। তারপরে দেখো গ নাম্বারটা করি। গ নাম্বারটা আছে হচ্ছে √11। দেখো √11 কি পূর্ণ সংখ্যা? তোমরা কি জানো √11 কি পূর্ণ সংখ্যা? এর ভিতর কি 11 আছে? না। তাহলে √11 কে করলে আমাদের কত আসে? দেখো √11 কে যদি আমরা করি তাহলে আসে হচ্ছে 3.3166247, অর্থাৎ চলতেই আছে। তার মানে এটা কি অমূলদ সংখ্যা। যেটা অসীম পর্যন্ত চলতে থাকবে সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। তারপর এটা দেখো এটা হচ্ছে অমূলদ সংখ্যা, তার মানে এটাকে আমরা ক্রস দিলাম। তারপরে দেখো আছে হচ্ছে ঘ নাম্বারটা আছে হচ্ছে, দেখো এখন আমরা ঘ নাম্বারটা সলভ করব। এখানে আছে হচ্ছে √6/3। দেখো আমরা √6 কে আমরা লিখতে পারি √3 ইন্টু লিখতে পারি √2 লিখতে পারি, আর নিচে 3 কে আমরা লিখতে পারি। দেখো 3 কে আমরা যদি দুইটা √3 যদি গুণ দিই তাহলে আমাদের √3 হয়ে যায়। দেখো আমরা √3 এবং √3 যদি গুণ দিই তাহলে আমাদের 3 হয়ে যায়। কিভাবে? দেখো √3 এবং √3 গুণ করলে হয় হচ্ছে √3, এরপর হয় হচ্ছে স্কোয়ার। এখন স্কোয়ার এবং যদি রুট কাটা যায় তাহলে উত্তর থাকে হচ্ছে 3। তাহলে এখানে আমাদের আছে নিচে 3 বদলে আমরা দুইটা √3 লিখতে পারি। একটা √3 গুণ আবার আমরা √3 গুণ। দেখো এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে একটা √3 কাটা, তাহলে উপরে থাকে হচ্ছে √2 থাকে, আর নিচে থাকে হচ্ছে √3 থাকে। তাহলে এটাকে যদি এখন আমরা ক্যালকুলেশন করি, দেখো তাহলে কত আসে। যদি দশমিকের পরে অনাবৃত থাকে তাহলে বুঝবো আমরা এটা হচ্ছে অমূলদ সংখ্যা, আর যদি অনাবৃত না থাকে তাহলে বুঝবো এটা হচ্ছে মূলদ সংখ্যা। দেখো আমরা যদি রুটের ভিতরে দেই √2 ডিভাইডেড বাই হচ্ছে √3, তাহলে এর মান আসে হচ্ছে, দেখো মান আসে হচ্ছে 1.0745569। দেখো অর্থাৎ এটা চলতে আছে, অসীম পর্যন্ত চলতে আছে। তার মানে এটা কি অমূলদ সংখ্যা। আর যেটা অসীম পর্যন্ত চলবে না, সীমিত, সেটা হচ্ছে মূলদ সংখ্যা। আশা করি বুঝছো। দেখো এটা তারপরে এখন আমরা পরেরটা করি। দেখো এখন আমরা ও নাম্বারটা করি। ও নাম্বারটা কি আছে, √8/√17। দেখো এটা যদি আমরা একবারে ক্যালকুলেটরে করি, দেখো তোমরা ক্যালকুলেটারই করবা একবারে। কত আছে প্রথমে, √8 ভাগ হচ্ছে √17 আছে। তাহলে এটা যদি ক্যালকুলেটরে করো দেখো আসবে উত্তর হচ্ছে, একবার ক্যালকুলেটরে করবো। তো ক্যালকুলেটর থাকলে তোমাদের সহজ হবে।
39291 অর্থাৎ এটা বারবার চলতে আছে, অর্থাৎ এটা অসীম পর্যন্ত চলতে আছে অমিলিত সংখ্যা, মানে কোনো মিলবে না সংখ্যা, কোনো জায়গায় দেওয়া থামবে না, তাহলে এটাই হচ্ছে কি অমূলদ সংখ্যা। তাহলে এটাও পেলাম হচ্ছে অমূলদ সংখ্যা, এর আগেরটাও পেলাম হচ্ছে অমূলদ সংখ্যা। তো ঘ নম্বরে হচ্ছে অমূলদ সংখ্যা আমরা ক্রস দিলাম, উ নম্বরটাও আমরা ক্রস দিলাম। তখন আমরা চ নাম্বারটা দেখি, দেখো চ নাম্বারটা কি আছে, রুট 27 ডিভাইডেড বাই হচ্ছে রুট 48 দেখো 48, দেখো আর রুট 27কে আমরা লিখতে পারি 3 নং 27, আমাদের 3 এবং 9 আমরা ভাঙতে পারি, তাহলে আমাদের রুট 3 ইন্টু কত লিখতে পারি, রুট 9 লিখতে পারি। আর নিচে কত লিখতে পারি, দেখো রুট 3 লিখতে পারি, রুট 3 ইন্টু হচ্ছে 3 16 48, আমাদের রুট 16 লিখতে পারি, রুট 16 লিখতে পারি। দেখো এখন যদি আমরা ক্যালকুলেশন করি, আমার এই রুট 3 এই রুটটি কাটা যায়, তাহলে উপরে থাকে হচ্ছে রুট 9, নিচে থাকে হচ্ছে রুট 16 থাকে। দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসে, তাহলে রুট 9 ভাগ হচ্ছে যে রুট হচ্ছে 16 আসে হচ্ছে, একবারে উত্তর আসে হচ্ছে 1.5। দেখো এটা কি সীমিত, এটা তো সীমিত, কিন্তু অসীম পর্যন্ত কি চলতে আসে, এটা কিন্তু চলতে নাই, এটা এখানে কিন্তু শেষ হয়েছে, তার মানে এটা কি মূলদ সংখ্যা। তাহলে আমরা এটা কি মূলদ সংখ্যা, এটা আমরা ক নাম্বারটা লিখি মূলদ সংখ্যা, চ নাম্বারটা। তারপরে ছ নাম্বারটা দেখি তুলি, দেখো ছ নাম্বারটা কি আছে, দেখো তুমি যদি আগে বেসিক জানো তাহলে এগুলো একেবারে খুব সহজে করতে পারো। প্রথমে আসে হচ্ছে 2/3 ডিভাইডেড বাই 3/7 আছে। দেখো আমরা যদি এটাকে উল্টায় দিই তাহলে কি করতে হবে, 2/3 এটাকে আমরা উল্টায় দিব, তাহলে ভাগটা গুণ হবে, তাহলে গুণ দিলে উপরে যাবে হচ্ছে 7, নিচে আসবে হচ্ছে 3। তাহলে এখন আমরা ক্যালকুলেশন করি, দেখো 7 দুগুণে 14 উপরে, আর নিচে হচ্ছে 3 3কে 9, তাহলে 14/9 আমরা যদি করি তাহলে কত আসে, দেখো 14 ভাগ যদি 9 করি, 14 ভাগ 9, তাহলে এটার মান দেখো, এটার মান আসবে হচ্ছে 1.5555। দেখো এটা 555 পর্যন্ত গিয়ে লাস্টে আসে হচ্ছে 6, অর্থাৎ এটা 55 চলতেই থাকবে, তার মানে এটা কি মূলদ সংখ্যা, এটা 55 একই সংখ্যায় চলতেই আসে, তার মানে একই সংখ্যা যদি চলতে থাকে তাহলে কি এতগুলো লেখার চেয়ে যদি আমরা একটার উপর পৌনঃপুনিক দিই তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে এটা কি সংখ্যা, একটা মূলদ সংখ্যা, যেটার উপর পৌনঃপুনিক দেওয়া যায় সেটা হচ্ছে মূলদ সংখ্যা, অর্থাৎ এটা একই সংখ্যা বারবার রিপিট হচ্ছে, তার মানে এটা কি মূলদ সংখ্যা। তাহলে এটা ছ নাম্বারটা হচ্ছে এটা হচ্ছে মূলদ সংখ্যা, এটা ঠিক দিলাম। তারপরে বুরকুত জ নাম্বারটা কি, দেখো বুরকুত জ নাম্বারটা আমরা দেখি, বুরকুত জ নাম্বার বলছে 5.639। দেখো এটাও তো হচ্ছে পৌনঃপুনিক সংখ্যা, যে কোনো পৌনঃপুনিক সংখ্যা অলাই হচ্ছে মূলদ সংখ্যা, মনে রাখবা। তাহলে এটা শুধু 5.639 আবার আসবে 639, কারণ এটার উপর পৌনঃপুনিক আছে, 639 আসবে, আবার 639 আসবে, অর্থাৎ এটা শুধু পৌনঃপুনিক সংখ্যা দেখলেই বুঝবা হচ্ছে মূলদ সংখ্যা। আশা করি বুঝছো। দেখো তো আজকের ক্লাসটি এই পর্যন্ত, এই পরবর্তীতে আমরা টাইপ 10 নিয়ে আলোচনা করবো, এইভাবে তোমাদের পুরো অধ্যায়টা একেবারে টাইপ আকারে শেষ করে ফেল দিব। আশা করি বুঝছো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। তুমি কততম ব্যাস অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখো মাত্র কয়েক মিনিটে তোমাদের অঙ্ক 9 নাম্বার টাইপ আমরা একেবারে পানি করে দিলাম, এভাবে পুরো গণিত বই করে শেষ করে ফেল দেবো। তোমরা শুধু আমার পাশেই থাকবা। তুমি কততম ব্যাস অবশ্যই কমেন্ট বক্সে জানাবা এবং কোন বোর্ড থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তো বেশি কথা না বলে শেষ করি। দেখো এরপরে তোমরা টাইপ 10 11 এভাবেই তোমাদের এই অধ্যায়টি শেষ করে দেব। অবশ্যই পরবর্তী ভিডিওটি দেখবা প্লেলিস্ট আকারে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।